কিন্তু মানুষ যদি বাম পাশে থাকে, গাড়ি যদি বাম পাশে থেকে চলে, তাহলে কার উপরে কে যাবে, কার পিছিয়ে কে থাকবে, গাড়ি না মানুষ? দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার সাথে যিনি রয়েছেন তিনি অত্যন্ত একজন গুণী ব্যক্তি, এক কথায় বলতে গেলে সেই প্রাচীন আমলের মানুষ। আসলে প্রতিদিন যখন আমরা এই মর্নিং ওয়াক করে বাসায় ফিরি, তখন যারা আসলে এই সকালবেলা হাঁটে তাদের উদ্দেশ্যে তিনি সবাইকে সচেতন করেন যে আসলে আপনি বাঁ পাশে হাঁটা যাবে না, ডান পাশে হাঁটতে হবে এবং আসার সময় আপনার বাঁ পাশে হাঁটতে হবে। তো আসলে সব কিছু মিলিয়ে প্রতিদিনই আমরা বিশেষ করে আমি দেখি তিনি ব্যায়ামের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করেন। এই বিষয়টা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে প্রতিদিন সকালবেলা আপনি মানুষকে যারা সকালবেলা হাঁটছে তাদেরকে বলছেন যে আপনি ডান পাশ হয়ে হাঁটেন, সচেতন করছেন। আসলে এটা তো মানুষ কি, আপনার কি মনে হয়, মানুষ কি জানে না নাকি জেনেও তারা ইচ্ছে করে এমনটা করছে? আসল কথা কি, এটা আসলে ডিউটিটা হলো সরকারের আইন অনুযায়ী, সরকারি আইন অনুযায়ী গাড়ি চলে বাম পাশে গাড়ি চললে মানুষ চলতে হবে ডান পাশ দিয়ে। কিন্তু মানুষ যদি বাম পাশে থাকে, গাড়ি যদি বাম পাশে দিয়ে চলে, তাহলে কার উপরে কে যাবে, কার পিছিয়ে কে থাকবে, গাড়ি না মানুষ? অর্থাৎ তাকে চাপা দিয়ে যেতে পারে। এটা তার এর কারণ হতে পারে, অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। কেননা এই গাড়ি যদি ডান দিকে ওকে বাঁচাতে যায়, আর একটা গাড়ি আসবে সামনে থেকে, দুই গাড়ি মুখোমুখি সংঘর্ষ হবে। দুই গাড়িতে মুখোমুখি সংঘর্ষ হলে সেটা থেকে বাঁচার জন্যই বাম পাশে যে পথচারী তাকে আঘাত করে সে বাঁচার চেষ্টা করে। এইভাবেই অ্যাক্সিডেন্ট হয়। তো এরা যদি, যারা বামপন্থী বাম পাশে চলে, এরা যদি ডান পাশে চলে, তাহলে গাড়ি সামনে থেকে আসছে, ওরা গাড়ি বাম পাশ তখন হবে তার ডান পাশ। তখন সে গাড়িটা দেখতে পারবে, ড্রাইভার তাকে দেখছে, সুতরাং দেখা যাবে ওর জন্য সে হবে না, কী বলে, হর্নও বাজাবে না। কেন বাজাবে না? যেহেতু সে তার মুখোমুখি হচ্ছে, সামনাসামনি পড়ছে, তাকে দেখছে বলেই সে হর্ন বাজাবে না, রিক্সাওয়ালা বেল বাজাবে না। কত সুন্দর ব্যবস্থা। কিন্তু আসলে হর্ন বেল বাজবে তো মানুষের জন্য বাজানো উচিত না, এটা গরু ছাগলের জন্য, জীবজন্তুর জন্য। মানুষ চোখ আছে তার, সে দেখতে পাচ্ছে গাড়িটা, তার জন্য কেন হর্ন বাজবে? এটাই যদি সঠিক পথে চলে তাহলে এই সমস্যাটা হবে না। হ্যাঁ বলেন। আপনার জন্ম কোথায় এবং আপনার কোথায় বেড়ে ওঠা? আমার জন্ম সিরাজগঞ্জ, গাজীপুর থানায়, পাটাগ্রাম। এখন সেখান থেকে বড় হয়েছি আমি। সেখান থেকে আমার পাঠশালার থেকে তখন ক্লাস 4 পাস, পরীক্ষা হইতো, কেন্দ্রে পরীক্ষা হইতো ক্লাস 4 থেকে। 5 উঠলেই তখন মাইনর স্কুল বলতো ওটাকে, মাইনর স্কুলে সেখানে 2 বছর, সেটা গান্ধী মাইনর স্কুল, সেখানে 2 বছর পড়লাম। তারপরে গেলাম মেসরা হাই স্কুলে 7 থেকে ক্লাস 10 পর্যন্ত। সেখান থেকে ম্যাট্রিক পাস করে তারপরে আমি ভর্তি হলাম সিরাজগঞ্জ কলেজে। কিন্তু দুর্ভাগ্য যে আমার পরিবার খরচটা করতে পারছিল না। আর ওদিকেও ওখানে থাকে আর কি, লজিং থাকে, মানুষের বাড়িতে লজিং থেকে লেখাপড়া শিখে প্রায় ছেলেরাই তাই করে। আমার সেটা হইল না। আমি ওখান থেকে কিছুদিন হোটেলে থাকার পরে ওখান থেকে চলে আসলাম বাড়ি থেকে ঢাকা চলে আসলাম। অন্য উদ্দেশ্য, হয়তো কিছু এখানে লেখাপড়া কিংবা চাকরি বাকরির ব্যাপারে। ম্যাট্রিক পাস যখন। এটা কত সনে? এটা 54-এ আমি ম্যাট্রিক পাস করেছি। 55-এ ছিলাম এখানে। 56 আমি ঢাকাতে আসি।
আমি 57-এ এখানে আমি একটা ইয়েতে আমাকে আমার এক আত্মীয় সে একটা লজিংয়ের ব্যবস্থা করে, লজিং ব্যবস্থা মানে বাড়ি ইয়েতে ওটাকে কী বলে ইয়েদের শিক্ষার জন্য, শিশুদের শিক্ষা লেখাপড়া করার জন্য, নিচের ক্লাসে লেখাপড়ার জন্য, প্লাস আমি খাবারটা সেখানে খাবো এবং তাদেরকে লেখাপড়া করাবো। এইভাবে দুই ফ্যামিলির সাথে আমি কন্ট্যাক্ট হয়, ওখানে থাকি ওখানেই, খাওয়া দাওয়া করি ওখানে। এইভাবে থাকতে কিছুদিন পরে ওই বাড়ির বড় মেয়েটার সাথে আবার একটা ভাব হয়। ভাব মানে আমি দেখে তাকে ভালো লাগে, আমাকে ভালো লাগলো তো মেয়েটাকে, তার কথাবার্তা। আমাকে ঠাট্টাও করলো একদিন, ওই 1 এপ্রিল সেদিন আমাকে নাস্তা দিতে এসে ওই খালি প্লেটের ভিতরে এপ্রিল ফুল লেখা আছে একটা কাগজে দিয়ে চলে গেছে। তারপর আমি খুলে দেখলাম, দেখে আমি হাসলাম, মজা করলাম। যাই হোক, পরে একটু পরেই আবার দেখি আসল খাবার নিয়ে এসছে, ওটা ছিল খালি ফুল প্লেট নিয়ে এসছে নাস্তা, সকালের নাস্তা। তো এইভাবে তাকে আমি ভালোবাসি, সে কতটুকু ভালোবাসছে আমি জানি না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি এইটা কমপ্লিট করি আগে শেষ কথাটা, যে তাকে আমি বিয়ে করেছি। আমি আমার বাড়িতে দেই, এরা আমি প্রস্তাব করলাম যে আমি একে বিয়ে করো, তখন যাবো তাহলে তোমার বাড়ি থেকে লুকানো গার্জেন টার্জেন নিয়ে আসো, তাদেরকে নিয়ে আসলাম। আইসে তারা আইসার পরে বিয়েও হয়ে গেল। তারপরে সেখান থেকে আমি চলে গেলাম এখানে নবী হজরি এটা ওটাতে চাকরি টাকরি করলাম। তারপরে বছর 2 পার হয়ে গেল। এটা 57-এ বিয়ে করেছি আমি, 57 নভেম্বরে, 7 নভেম্বর। আর 2 বাচ্চা আমার হয়ে গেল। তারপরে আমি এয়ারফোর্সে জয়েন করি, আনম্যারিড ডিক্লেয়ার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আনম্যারিড ডিক্লেয়ার করে দিতে হবে, নইলে নেবে না। বাচ্চাকে রেখে চলে যাই, সেখানে গিয়ে আনম্যারিড অবস্থাতেই আমি ওখানে কোর্স করলাম, ট্রেনিং করলাম, আর যোগাযোগ হলে ভাবে। তারপরে এখান থেকে যা হোক ট্রেনিং করে তারপরে শেষ পর্যন্ত আমি চাকরি ফ্যামিলি বানিয়ে যাই ঢাকাতে। ইয়েতে আমার এই ফ্যামিলি ইতিমধ্যে ইতিমধ্যে কোর্স শেষে পরে। তখন আপনি কোথায় বসবাস করতেন? হ্যাঁ, তখন কোথায়? ঢাকা শ্বশুর বাড়িতেই আমার। আচ্ছা, চুনকুটিয়া সদরঘাটের ওপার। বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে ফ্যামিলিকে নিয়ে যাই আমি সেখানে থাকলাম কিছুদিন। তারপরে দেখি যে দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, এদিকে যুদ্ধের একটা আশঙ্কা, এরকম সম্ভাবনা আছে। যাই হোক, আমি করলাম, দরখাস্ত করলাম ইয়েতে আসার জন্য, ঢাকা আসার জন্য। ইতিমধ্যে আমি আবার একবার ছুটিতে আসছি, ওদেরকে নিয়েই ছুটিতে আসছি, আবার চলে যাই ওই এয়ারপ্লেনে। যদি আমি ইন্টারটেল না, আমার র্যাঙ্ক উঠে নাই, সেই জন্যে মাত্র 5-7 বছরের চাকরি। তারপরে আসি আমি সেখান থেকে, আর পোস্টিং হয়ে গেল আমার চিটাগাং রিক্রুটিং অফিসে। আচ্ছা আচ্ছা, চিটাগাং রিক্রুটিং অফিসে যখন আমি থাকি, সেখানে এই 71 আমার ফ্যামিলিও নিয়ে গেছি আমি। হ্যাঁ, ফ্যামিলি আমি আলাদা রাখি না কোনদিনও, ফ্যামিলি নিয়ে গেছি। তখন আবার করাচিতে থাকাকালীন আমার 1 বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা, আরেক বাচ্চা, হ্যাঁ, এখানে 1 বাচ্চা হয়েছে, 2 বাচ্চা এক্সট্রা সার্ভিসের সন্তান। যাই হোক, ওগুলোকে আমি রেগুলাইজ করে নেই। যে আমার প্রথমটা হচ্ছে 3টা যেদিন হলো সেই দিনে দিলাম প্রথম ছেলের জন্ম তারিখ, তারপরে তার 1 বছর পরে দিলাম দ্বিতীয়টার। এইভাবে আমি অ্যাডজাস্ট করি। যাই হোক, এই 4টা ছেলে নিয়ে আমি চলে যাই চিটাগাং বাচ্চাদের নিয়ে 71 সনে। তারপরে এরকম যখন আসলে এখন বর্তমানে
সংসার নিয়ে ভালো বিন্দাস, মানে খুব সুন্দর আপনি সময় কাটিয়েছেন। এখন বর্তমানে আফতাবনগর, হ্যাঁ, এখন বর্তমানে আপনি বসবাস কোথায় করছেন? আপনার বাসা বাড়ি কোথায়? আমি এখন ইয়েতে আছি রামপুরা। রামপুর।